যা হোক, আমরা বিসমিল্লাহ বলে শুরু করি না। আমরা নেক্সট পড়ছিলাম কত? 17 আদেশ, 17, 18, 14, ঠিক না? আমরা পড়ছি গতকাল 11, 14, হ্যাঁ 11 থেকে শুরু, 11, 14, 17, 18। আচ্ছা বলেন, বিচার্য বিষয় সংশোধন, বিচার্য বিষয় সংশোধন কত আদেশে কত বিধি? 14 আদেশের কত বিধি? হ্যাঁ 14 আদেশের 5 বিধি। বিচার্য বিষয় সংশোধন 14 আদেশের 5 বিধি। আর বিচার্য বিষয় নির্ধারণ, বিচার্য বিষয় নির্ধারণ 14 আদেশের 1 বিধি। আচ্ছা, বিচার্য বিষয়ে কোনো পক্ষ ক্ষুব্ধ হলে তার প্রতিকার কি বলুন তো? রিভিশন। আচ্ছা, বিচার্য বিষয় নির্ধারণের তারিখ হইতে কতদিনের মধ্যে চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করিতে হইবে? 120 দিন। কত আদেশে কত বিধি? কত বিধিতে? 14 আদেশের 8 বিধি। আচ্ছা, মুলতবির আদেশ কত? মুলতবি 17 আদেশ। আচ্ছা, 17 আদেশে কয়টি বিধি? 17 আদেশে বিধি কয়টি? 3টি। আচ্ছা, সর্বমোট কতবার আদালত মুলতবি রাখা যাবে? সর্বমোট কতবার? সর্বমোট কতবার? হই নাই স্যার? সর্বমোট 18 বার। সর্বমোট 18 বার। কোনো পক্ষের আবেদনে, যে কোনো এক পক্ষের আবেদনে, যে কোনো এক পক্ষে, ওই তো 3টে 6 বার না? দোতরফা শুনানির পূর্বে 6 বার খরচ ছাড়া, দোতরফা শুনানির পূর্বে খরচ সহ 6 বার, দোতরফা শুনানির পর্যায়ে 6 বার। তো সর্বমোট কতবার হলো? 18 বার। 18 বার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খরচের পরিমাণ কীরকম হবে? খরচের পরিমাণ, আচ্ছা, উভয় পক্ষ যদি মুলতবির জন্য আবেদন করে, তাহলে খরচের টাকা কে পাইবে? উভয় পক্ষ মুলতবির আবেদন করিলে পাবে রাষ্ট্রের রাজস্ব খাত। ঠিক আছে? আচ্ছা, নেক্সট। আচ্ছা, ইহার জন্য কত টাকা জমা দিতে হবে? এই খরচের আবেদন মুলতবির জন্য, খরচের ইয়ার জন্য জমা দিতে হবে কত? মুলতবির জন্য, মুলতবির জন্য জমা দিতে হবে 2000 টাকা। সাক্ষী রিকল ধারা কত? সাক্ষী রিকল 18 আদেশে কত বিধি? 17 বিধি। 18 আদেশে 17 বিধি। আচ্ছা, চূড়ান্ত শুনানির দিন হইতে কত দিনের মধ্যে শুনানি সমাপ্ত করিতে হইবে? কত বিধিতে? 18 আদেশের 20 বিধি, না 19। 18 আদেশের 19 বিধি। 18 আদেশের 19 বিধি। 18 আদেশের 19 বিধিতে বলা আছে, চূড়ান্ত শুনানির তারিখ হইতে 120 দিনের মধ্যে শুনানি সমাপ্ত করিতে হইবে। এরপর আসেন, আমরা চলে যাচ্ছি আমাদের নতুন পড়া 20 আদেশ। আদেশ 20। আদেশ শিরোনাম মোট বিধি লেখেন, সবাই লেখেন। আদেশ শিরোনাম মোট বিধি। আদেশ 20। শিরোনাম রায় ও ডিক্রি, মোট বিধি 20টি। শিরোনাম রায় ও ডিক্রি। শিরোনাম রায় ও ডিক্রি, মোট বিধি 20টি। আদেশ 20। আদেশের নিচে 20, শিরোনামের নিচে রায় ও ডিক্রি, মোট বিধি 20টি। লেখেন, রায়ে যে তারিখ উল্লেখ থাকিবে, ডিক্রিতেও সেই একই তারিখ উল্লেখ করিতে হইবে। যে তারিখে রায় ঘোষণা করবে, ডিক্রি যে তারিখেই স্বাক্ষর করুক না কেন, ডিক্রি রায় ঘোষণার 1 সপ্তাহ পরে ডিক্রি স্বাক্ষর করতে হবে, বুঝলেন? অবশ্যই রায় ঘোষণার 1 সপ্তাহ মধ্যে ডিক্রি জারি করবেন, ডিক্রি দিবেন। আর এই ডিক্রির তারিখ, ওই রায় যে তারিখে ঘোষণা হলো, ডিক্রির তারিখও ঠিক একই তারিখ হবে।
এবং রায় ঘোষণার এক সপ্তাহ 7 দিনের মধ্যে, রায় ঘোষণার পরবর্তী 7 দিনের মধ্যে অবশ্যই ডিক্রি জারি করিবেন। অবশ্যই ডিক্রি জারি না, ডিক্রি প্রদান করিবেন। না এগুলো লেখেন, আমি যে ততটুকু বলছি ততটুকু লেখেন। রায়ে যে তারিখ উল্লেখ থাকিবে, ডিক্রিতেও সেই একই তারিখ উল্লেখ করিতে হইবে। বুঝছেন? এরপরে লেখেন বিষাদের শেষ, বিষাদেশ আর কিছু নাই। লেখেন আদেশ শিরোনাম মোট বিধি। বিষাদেশের এক বিধি, এটা কোনো বিধিতে নাই, এটা আপনার অত ইম্পর্টেন্ট না, ঠিক আছে? আপনি 21-এ চলে যান। আদেশ শিরোনাম মোট বিধি। আদেশ 21 শিরোনাম ডিক্রি জারি মোট বিধি 103টি। আদেশ শিরোনাম মোট বিধি, জি সর্বোচ্চ বিধি সম্বলিত আদেশ এই ডিক্রি জারি। আদেশ শিরোনাম মোট বিধি। আদেশ 21 শিরোনাম ডিক্রি জারি মোট বিধি 103টি। বুঝছেন? লেখেন আদালত কর্তৃক কোনো সম্পত্তি নিলামে বিক্রয় হইলে, দেখেন আদালত কর্তৃক কোনো সম্পত্তি নিলামে বিক্রয় হইলে, আদালত কর্তৃক কোনো সম্পত্তি নিলামে বিক্রয় হইলে আদালত কর্তৃক কোনো সম্পত্তি নিলামে বিক্রয় হইলে, লেখা হইলে একটু বলবেন, লেখা হইলে একটু আমার, বিক্রয় হইলে বিক্রয়ের তারিখ হইতে 15 দিনের মধ্যে, বিক্রয়ের তারিখ হইতে 15 দিনের মধ্যে বিক্রয়ের তারিখ হইতে 15 দিনের মধ্যে নিলাম ক্রেতাকে সম্পূর্ণ অর্থ জমা দিতে হইবে। 15 দিনের মধ্যে নিলাম ক্রেতাকে সম্পূর্ণ অর্থ জমা দিতে হইবে। 21 আদেশের 85 বিধি। যদি আদালত কর্তৃক কোনো সম্পত্তি নিলামে বিক্রয় করা হয়, বুঝছেন, তাহলে ওই নিলাম বিক্রয়ের তারিখ হইতে 15 দিনের মধ্যে যিনি নিলাম ক্রেতা, যিনি নিলাম ক্রেতা, নিলাম যিনি কিনে ক্রয় করলেন, তাকে নিলামের সম্পূর্ণ অর্থ আদালতে জমা দিতে হইবে। আপনি একটা নিলাম কিনছেন, আদালত কোনো একটা বাড়ি নিলামে দিয়েছেন, মনে করেন আদালত থেকে কোনো একটা বাড়ি আপনি নিলামে ক্রয় করছেন। আপনি ক্রয় করার 15 দিনের মধ্যে আপনাকে সম্পূর্ণ অর্থ, নিলামের সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে। 21 আদেশের 85 বিধি। 21 আদেশের 85 বিধি। লিখছেন? হ্যালো, বুঝছে? লেখা হচ্ছে, আচ্ছা লেখেন। এটা বুঝছেন তো, যে আপনি নিলাম বিক্রয়ের তারিখ হইতে 15 দিনের মধ্যে নিলাম ক্রেতাকে নিলামের সম্পূর্ণ অর্থ পরিশোধ জমা দিতে হইবে। 21 আদেশের 85 বিধি। তারপর একটা লেখেন 89 বিধি মোতাবেক, 89 বিধি মোতাবেক 89 বিধি মোতাবেক 89 বিধি মোতাবেক নিলাম রদের ক্ষেত্রে 89 বিধি মোতাবেক নিলাম রদের ক্ষেত্রে নিলাম ক্রেতার ক্রয় মূল্যের উপর
5% হারে সুদ জমা দিতে হইবে। 5% হারে সুদ জমা দিতে হইবে। 5% হারে সুদ জমা দিতে হইবে। 89 বিধি মোতাবেক নিলাম রোধের ক্ষেত্রে নিলাম ক্রেতার ক্রয় মূল্যের উপর 5% হারে সুদ জমা দিতে হইবে। রদের জন্য আবেদন করিতে হইবে 30 দিনের মধ্যে। রদের জন্য আবেদন করিতে হইবে 30 দিনের মধ্যে। আমি একটু বলি, এই রদ শব্দটা রদ হচ্ছে স্থগিত করা, রদ হচ্ছে স্থগিত করে দেওয়া। আপনি যে ওই যে আপনার 85 বিধিতে আপনি পরিবর্তন বা স্থগিত, যা বলেন পরিবর্তন বা স্থগিত, পরিবর্তন না, ওই তো পরিবর্তন স্থগিত মানে কি? স্থগিত হলেই তো পরিবর্তন হয়ে যাবে। স্থগিত হলেই তো একটা পরিবর্তনের শুরু হলো, সূত্র শুরু হলো। আচ্ছা শুনেন, আপনি 85 বিধি মোতাবেক নিলামের সম্পত্তি ক্রয় করছেন, আপনি ক্রেতা, আমি নিলামের দাবিদার, আমার সম্পত্তি নিলাম হয়েছে, আমি নিলামটা রদ করতে চাই। যখন আপনি নিলামটা রদ করতে যাবেন, নিলাম কিন্তু রদ করার ব্যবস্থা, রদের ব্যবস্থা আছে। আপনি নিলাম রদ করতে চাইলে আপনাকে, সে যদি 100 টাকা দিয়ে নিলাম ক্রয় করে, তাহলে আপনাকে 105 টাকা আদালতে জমা দিয়ে নিলাম রদের আবেদন করতে হবে। তাও করতে হবে কতদিনের মধ্যে? 30 দিনের মধ্যে। ওই বিচারা যদি 100 টাকা দিয়ে নিলামটা ক্রয় করে, নিলাম কিন্তু সম্পত্তি, আপনাকে 100 টাকার সাথে আরও 5 টাকা, 105 টাকা আদালতে জমা দিয়ে আপনি নিলাম কিন্তু সম্পত্তি রদের জন্য আবেদন করবেন, নিলাম রদ। বুঝছেন? এটা হচ্ছে 89 বিধি মোতাবেক। শেষ। 21 নারায়ণ ভাই, 103টি বিধি পড়া শেষ। রদের জন্য 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। 30 দিন। নিলামকৃত সম্পত্তি রদ করতে চাইলে 30 দিনের মধ্যে আবেদন করতে হইবে। 103টা বিধি শেষ। লেখেন, আদেশ শিরোনাম মোট বিধি। আদেশ 22 শিরোনাম পক্ষগণের মৃত্যু, মোট বিধি 22টি। কি বলেন? হ্যাঁ, আপনি এই 103টার মধ্যে 2টা মনে রাখেন, তাইতেই হবে। প্রশ্ন আসলে এই 2টো থেকেই আসবে। 103 আদেশ 22 শিরোনাম পক্ষগণের মৃত্যু, মোট বিধি 22টি। যদি কোনো পক্ষ মারা যায়, মোকদ্দমার কোনো পক্ষ যদি মারা যায়, এটা হচ্ছে সেই মোকদ্দমার কোনো পক্ষ মারা গেলে মোকদ্দমাটা কি হবে? মোট বিধি 22টি। দেখছেন? ও মোট বিধি 12টি, সরি, মোট বিধি 12টি। আদেশ শিরোনাম মোট বিধি। আদেশ 22 শিরোনাম পক্ষগণের মৃত্যু, মোট বিধি 12টি। দেখেন, মোকদ্দমার কোনো পক্ষ মোকদ্দমা চলাকালীন সময় মৃত্যুবরণ করিলে, মোকদ্দমা চলাকালীন সময় মৃত্যুবরণ করিলে মোকদ্দমার কোনো পক্ষ মোকদ্দমা চলাকালীন সময় মৃত্যুবরণ করিলে মোকদ্দমার কোনো পক্ষ মোকদ্দমা চলাকালীন সময় মৃত্যুবরণ করিলে 90 দিনের মধ্যে বৈধ প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করিতে হইবে। মোকদ্দমা চলাকালীন সময়ে মোকদ্দমার কোনো পক্ষ মারা গেলে
বৈধ প্রতিনিধিকে বৈধ প্রতিনিধিকে 90 দিনের মধ্যে অন্তর্ভুক্ত করিতে হইবে। মোকদ্দমার কোনো পক্ষ মোকদ্দমা চলাকালীন সময় মৃত্যুবরণ করিলে 90 দিনের মধ্যে বৈধ 90 দিনের মধ্যে বৈধ প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করিতে হইবে। দেখছেন, নির্ধারিত সময়ের মধ্যে বৈধ প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা না হলে মোকদ্দমাটি অচল হইবে। নির্ধারিত সময়ের মধ্যে বৈধ প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা না হইলে মোকদ্দমাটি অচল হইবে। অ্যাবেন্ডমেন্ট মোকদ্দমাটি অ্যাবেন্ডমেন্ট হইবে। অচল বা অ্যাবেট হচ্ছে ইংরেজি শব্দ। বুঝছেন? যদি মোকদ্দমার কোনো পক্ষ মোকদ্দমা চলাকালীন সময় মৃত্যুবরণ করলে 90 দিনের মধ্যে তার বৈধ প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করিতে হইবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে বৈধ প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা না হয় তাহলে মোকদ্দমাটি যে পক্ষই না করবে তার পক্ষে মোকদ্দমাটি অচল হইবে। যদি বাদীকে অন্তর্ভুক্ত না করা হয় তাহলে বাদীর মোকদ্দমা অচল হইবে। বাদীর মোকদ্দমা চলবে না। দেখেন, এখন অচল হলে আপনি কী করবেন? অচল হলেও তো একটা পথ আছে, আইনে সব পথ রাখা হয়েছে, বুঝছেন? অচল হইলেও সেটাকে সচল করার পদ্ধতি আছে। দেখেন, অচল মোকদ্দমাকে সচল করার জন্য বৈধ প্রতিনিধি 60 দিনের মধ্যে আবেদন করিতে পারিবেন। অচল মোকদ্দমাকে সচল করার জন্য বৈধ প্রতিনিধি 60 দিনের মধ্যে আবেদন করিতে পারিবেন। যদি মোকদ্দমা বৈধ প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করার কারণে মোকদ্দমাটি অচল হয় বৈধ প্রতিনিধির কারণে, তাহলে বৈধ প্রতিনিধি উক্ত অচল মোকদ্দমা সচল করার জন্য 60 দিনের মধ্যে আবেদন করিতে পারিবেন। দেখছেন? ইহার জন্য জমা দিতে হইবে অনধিক 3000 টাকা। ইহার জন্য জমা দিতে হইবে অনধিক 3000 টাকা। ইহার জন্য জমা দিতে হইবে অনধিক 3000 টাকা। একতরফা ডিক্রি সরাসরি রদ রহিতের জন্য আবেদন করিলে কত টাকা জমা দিতে হবে? একতরফা ডিক্রি। আর এখানে কত? অচল মোকদ্দমা সচল করার জন্য জমা দিলে কত টাকা জমা দিতে হবে? 3000 টাকা। আর মুলতবির কারণে মুলতবির ক্ষেত্রে 2000। আর নিলামকৃত অর্থের উপর কত পার্সেন্ট অতিরিক্ত জমা দিতে হবে? 5%। আচ্ছা, তারপরে আসেন, তাহলে আমরা কি পাইলাম? তারপরে লাগেন এখানে একতরফা ডিক্রি 3000, বৈধ প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার আবেদনের সাথে 3000। আর ওই যে মুলতবির খরচ কত টাকা?
200 টাকা হইতে 200 টাকা হইতে 1000 টাকা। লেখেন আবার লেখেন। শুনানির পর রায় ঘোষণার পূর্বে, শুনানির পর রায় ঘোষণার পূর্বে, শুনানির পর রায় ঘোষণার পূর্বে, শুনানির পর না, এখানে ওরকম নাই, এখানে ওরকম নাই, বুঝছেন? ওরকম লাগবে না। শুনানির পর রায় ঘোষণার পূর্বে কোনো পক্ষ মারা গেলে বৈধ প্রতিনিধি অন্তর্ভুক্ত করার প্রয়োজন নাই। যদি চূড়ান্ত শুনানির পর রায় ঘোষণার পূর্বে কোনো পক্ষ মারা যায়, তাহলে আর ওই মোকদ্দমায় কোনো বৈধ প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার প্রয়োজন নাই। কারণ তখন তার মোকদ্দমা কিছু বাকি নাই, শুধু রায়টা ঘোষণা করবে। এখন তো পক্ষ তো আছেই। এই এখন রায় যে পক্ষের উপরে যাবে, সেই পক্ষের প্রতিনিধিরা রায় তাদের উপরে বর্তাবে। রায়ের ফলাফল তাদের উপরে যাবে। দেখছেন? রায় ঘোষণার পূর্বে কোনো পক্ষ মারা গেলে বৈধ প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই। লিখছেন? আচ্ছা, এরপরে আসেন, এটা শেষ, আদেশ 22 শেষ, পক্ষগণের মৃত্যু, এটা শেষ। তারপর লেখেন আদেশ শিরোনাম মোট বিধি। না, শুনেন, যেখানে যেরকম ভাবে পড়তে হবে, ঠিক সেখানে সেরকম ভাবে পড়বেন, বুঝছেন? আমি যেখানে যেরকম ভাবে সবাদের সুবিধা হবে, স্টুডেন্টের সুবিধা হয়, সেখানে সেরকম ভাবেই বলে যাচ্ছি। আদেশ শিরোনাম মোট বিধি। আদেশ 23, শিরোনাম মোকদ্দমা প্রত্যাহার ও মিটমাট। মোট বিধি 4টি। আদেশ শিরোনাম মোট বিধি। আদেশ 23, শিরোনাম মোকদ্দমা প্রত্যাহার ও মিটমাট। মোট বিধি 4টি। মোট বিধি 4টি। মোট বিধি 4টি। মোট বিধি 4টি। লিখছি? দেখেন, রায় ঘোষণার পূর্বে যে কোনো সময় বাদী রায় ঘোষণার পূর্বে কথা বলা না কেউ। রায় ঘোষণার পূর্বে যে কোনো সময় বাদী আদালতের অনুমতি সাপেক্ষে মোকদ্দমা প্রত্যাহার করিতে পারিবেন। রায় ঘোষণার পূর্বে আদালতের অনুমতি সাপেক্ষে বাদী যে কোনো সময় মোকদ্দমা প্রত্যাহার করিতে পারিবেন। যা করার আপনার রায় ঘোষণার আগে করতে হবে। রায় ঘোষণার পর আর মোকদ্দমা প্রত্যাহার করার কোনো সুযোগ থাকে না। রায় ঘোষণার পূর্বে বাদী আদালতের অনুমতি সাপেক্ষে মোকদ্দমা প্রত্যাহার করিতে পারিবেন। একাধিক বাদীর মধ্যে কোনো একজন বাদী মোকদ্দমা প্রত্যাহার করিতে চাইলে অন্য বাদীদের সম্মতি প্রয়োজন হইবে। মনে করেন একটা মোকদ্দমায় কয়েকজন বাদী, তার মধ্যে একজন মোকদ্দমা প্রত্যাহার করতে চায়। যদি একজন মোকদ্দমা প্রত্যাহার করে চায়, আরেকবার, একাধিক বাদীর মধ্যে কোনো একজন বাদী মোকদ্দমা প্রত্যাহার করিতে চাইলে অন্য বাদীদের সম্মতি দিতে হইবে।
অন্য অন্য বাদীদের সম্মতি নিতে হইবে, না হলে একাধিক বাদীর মধ্যে একজন বাদী মোকদ্দমা প্রত্যাহার করতে পারবে না। অন্য বাদীদের সম্মতি না থাকলে একজন বাদী মোকদ্দমা প্রত্যাহার করতে, একাধিক বাদীর মধ্যে কোনো একজন বাদী মোকদ্দমা প্রত্যাহার করিতে চাইলে একাধিক বাদীর মধ্যে কোনো একজন বাদী মোকদ্দমা প্রত্যাহার করিতে চাইলে অন্য অন্য বাদীদের সম্মতি নিতে হইবে। লিখছেন একাধিক বাদীর মধ্যে যদি একজন বাদী মোকদ্দমা প্রত্যাহার করতে চায় তাহলে যদি অন্য অন্য বাদী থাকে সেই সকল বাদীদের সম্মতি নিতে হবে, না হলে মোকদ্দমা প্রত্যাহার করা যাইবে না। আর একটা জিনিস লেখেন, লেখা হয়েছে নেক্সট, বাদী ও বিবাদী তথা উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে বাদী ও বিবাদী তথা উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে প্রদত্ত ডিক্রিকে বলা হয় সোলেনামা ডিক্রি, সোলেনামা বা আপোষনামা ডিক্রি। সম্মতির ভিত্তিতে প্রদত্ত ডিক্রিকে বলা হয় সোলেনামা বা আপোষনামা ডিক্রি। 23 আদেশের 3 বিধি। বাদী ও বিবাদী তথা উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে প্রদত্ত ডিক্রিকে বলা হয় সোলেনামা ডিক্রি। 23 আদেশের 3 বিধি। বাদী ও বিবাদী তথা উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে প্রদত্ত ডিক্রিকে বলা হয় সোলেনামা বা আপোষনামা ডিক্রি। 23 আদেশের 3 বিধি। সোলেনামা ডিক্রির বিরুদ্ধে ক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার হইল রিভিশন। সোলেনামা ডিক্রির বিরুদ্ধে কোনো আপিল করা যায় না। সোলেনামা ডিক্রির বিরুদ্ধে হইবে রিভিশন। সোলেনামা ডিক্রির বিরুদ্ধে 23 আদেশের 3 বিধি। 23 আদেশের 3 বিধি। 23 আদেশের 3 বিধি। সোলেনামা ডিক্রির বিরুদ্ধে ক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার রিভিশন।